আসসালামু আলাইকুম। বিসিএস কর্নার এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। গত ক্লাসে আমরা জাস্ট নেগেশন পর্যন্ত ছিলাম। আজকের ক্লাসটি আমার শুরু হবে সাম এবং এনি নিয়ে। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের সাম এবং এনি। খেয়াল করেন আমরা কোথায় সাম ব্যবহার করব এবং কোথায় এনি ব্যবহার করব। হয়তো আজকে টাইমটা আপনাদের জন্য একটু অড হয়ে গেছে, কিছু করার নেই, আমরা সবাই একটু ব্যস্ত আছি এবং আইডিটাও ব্যস্ত ছিল। তাহলে খেয়াল করেন সাম এবং এনি। সাম ব্যবহার করব আমরা অ্যাফার্মেটিভ সেন্স এ, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। এনি ব্যবহার করব নেগেটিভ সেন্টেন্স প্যাটার্ন এবং কোশ্চেনে। জাস্ট সাম ব্যবহার করব অনলি অ্যাফার্মেটিভ সেন্সে এবং নেগেটিভ এবং কোশ্চেন সেন্সে আমরা ব্যবহার করব হচ্ছে এনি। তাহলে এবার আমি শুরু থেকে আসি। সাম এবং এনি কি? সাম এবং এনি এক ধরনের মডিফায়ার, যাকে আমরা কোয়ান্টিফায়ার বলি, অর্থাৎ আপনাকে কোয়ান্টিফাই করে কোনো কিছু পরিমাণ বোঝায়, কোয়ান্টিটি বোঝায়। যেমন if there is a noun in the complement of a negative sentence, খুব ভালোভাবে খেয়াল করবেন, কমপ্লিমেন্ট এই কথাটা কিন্তু এই টোফেল বইয়ে খুবই গুরুত্বপূর্ণ। কারণ টোফেল বইয়ে আমি অনেকবার বলছি পড়ানোর সময়, কোথাও অবজেক্ট কথাটা উল্লেখ করা নাই, কমপ্লিমেন্ট আছে কিন্তু। তাহলে কি বলতেছে দেখেন, if there is a noun in the complement, তার মানে অবজেক্ট ফর্মে যদি কোনো নাউন থাকে of a negative sentence, কোন একটা নেগেটিভ সেন্টেন্সে, তাহলে কোন একটা নেগেটিভ সেন্টেন্সে যদি কমপ্লিমেন্ট হিসেবে নাউন থাকে, দ্যাট মিন্স আমি এটাকে বলতে পারি অবজেক্ট হিসেবে যদি নাউন থাকে, তাহলে কি করতে হবে? ওয়ান শুড অ্যাড দ্য পার্টিকেল এনি বিফোর নাউন। জাস্ট আপনি নিচের এই এক্সাম্পলটা খেয়াল করেন। কমপ্লেন জন হ্যাজ মানি, আমি এখানে পড়লাম, কি পড়লাম? জন হ্যাজ মানি। তাহলে জন হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে ভার্ব এবং মানি হচ্ছে কমপ্লিমেন্ট অর অবজেক্ট। এমন যদি হয় তাহলে এখানে এখন যোগ করা হলো জন হ্যাজ সাম মানি। তাহলে হাউ মাচ, হাউ মেনি, আপনারা জানেন খুব ভাবে মানি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? বলেন, কমেন্টে বলেন কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। আমি আপনাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল পড়ানোর সময় অথবা নন কাউন্টেবল নাউন পড়ানোর সময় এগুলো বলে আসছিলাম। তাহলে জন হ্যাজ সাম মানি, এখানে সাম ইন্ডিকেট করতেছে, মডিফাই করতেছে মানিকে, কি পরিমাণ, ঠিক না? তাহলে এই সামটা হচ্ছে এখানে মডিফায়ার, সামটা হচ্ছে কোয়ান্টিফায়ার আমরা বলি। যারা ইন্টারমিডিয়েট সময়মাত্র শেষ করছেন 2-1 বছর আগে, তারা অবশ্যই কোশ্চেন নাম্বার 9 এসে কিনতে পারে এই টপিকটা পান, মডিফায়ারের টপিক, এবং বিসিএস এর জন্য মডিফায়ার খুবই ইম্পর্টেন্ট। তাহলে এবার আমি আরেকটু রিপিট করে আসি। যদি কোনো নেগেটিভ সেন্টেন্সে, এবার এখানে দেখেন এই একই সেন্টেন্স, জন হ্যাজ সাম মানি, পরের লাইনটা জন ডাজন্ট হ্যাভ এনি মানি। আমি জাস্ট জন হ্যাজ সাম মানি, জন ডাজন্ট হ্যাভ, নেগেটিভ হয়ে গেল। তাহলে যদি কোনো নেগেটিভ সেন্টেন্স এ কমপ্লিমেন্ট থাকে, সেই কমপ্লিমেন্টের আগে আমরা নেগেটিভ সেন্টেন্সে বসাবো এনি। তাহলে আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি বসাবো? সাম বসাবো। If there is a noun in the complement of a negative sentence, one should add the particle any before the noun. Noun এর আগে any বসাতে হবে। But nota bene এটা কি? nota bene, the following rules applies to the use of some or any. আমরা কোথায় সাম ব্যবহার করব, কোথায় এনি ব্যবহার করব? একটু রিডান্ডেন্সি করতেছি, কথাটা বারবার রিপিট করতেছি আপনাদের বোঝার জন্য, ভালোভাবে বুঝেন। আমরা সেন্টেন্স এর দুইটা ফর্ম থাকে, আপনারা জানেন যে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের, অ্যাফার্মেশন এবং নেগেশন, বা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স প্যাটার্নে আমরা সাম ব্যবহার করব, নেগেটিভ সেন্টেন্স প্যাটার্নে এনি ব্যবহার করব। এর সাথে একটা এডিশনাল কথা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন, দ্যাট মিন্স ইন্টারোগেশন সেন্টেন্সেও আমরা এনি ব্যবহার করতে পারবো। জাস্ট এই কথাটাকে যদি আমি নেগেটিভ করি, জন হ্যাজ সাম মানি, তখন আমি যখন নেগেটিভ করব জন ডাজন্ট হ্যাভ এনি মানি, আপনি এই জায়গাটা যদি দেন যে জন হ্যাজ সাম মানি, মেক ইট নেগেটিভ সেন্টেন্স, আপনি যখন আপনার আনসার শিটে বা আপনার অপশনে থাকলো জন হ্যাজ সাম মানি, জন ডাজন্ট হ্যাভ সাম মানি, আপনি এখানের সাথে হ্যাজ এর সাথে একটা নট যোগ করলে, অথবা জন হ্যাজন্ট সাম, তাহলে হ্যাজন্ট কিন্তু এখানে করা সম্ভব নয়, কারণ এখানে অক্সিলারি ভার্ব আনতেই হবে। তাহলে ডাজন্ট হ্যাভ সাম মানি, আপনি সাম মানি দিলেন, আপনি মনে মনে ভাবলেন যে আপনার আনসার তো রাইট, কিন্তু দেখলেন যে
কি হয়ে গেছে, রং হয়ে গেছে। কেন? কারণ অ্যাফার্মেটিভ সেন্সে সাম বসলেও নেগেটিভ সেন্সে এবং ইন্টারোগেটিভ সেন্সে কখনোই সাম বসতে পারে না। সেক্ষেত্রে আপনাকে চেঞ্জ করে সামের জায়গায় এনি আনতে হবে। আরেকটা কথা একটু আবার রিপিট করে বলে দেই, মানি কিন্তু কাউন্টেবল নয়, মানি কাউন্টেবল নয়, মানি আনকাউন্টেবল। আর বাকিটা যদি ইয়া হয় কোশ্চেন জিজ্ঞাসা করবেন। আমি পরের লাইনে আসি। It is also possible to make sentences such as this negative by adding the negative particle no. তাহলে আমরা তো সব সময় যে নট যোগ করে সেন্টেন্সকে নেগেটিভ করব তা নয়, নো যোগ করে করতে পারি। আবার খেয়াল করেন সেক্ষেত্রে কি করা যায়, আমি এখানে যখন ডাজন্ট নট যোগ করলাম তখন কিন্তু এনি হলো, কিন্তু আমি যদি নো দিয়ে করি তাহলে কিন্তু আর এনি দরকার হবে না। কেমন দেখেন, একটু ব্যতিক্রম। It is also possible to make sentences such as the negative by adding, কি অ্যাড করব, নো যোগ করব, নেগেটিভ পার্টিকেল নো। আগে কিন্তু কথা ছিল নেগেটিভ পার্টিকেল নট, আছে কিনা একটু, আছে কিনা এখানে নেগেটিভ পার্টিকেল? আচ্ছা, এখানে নেগেটিভ পার্টিকেলের কথা বলাই নাই। আমি এখানে দেখাই, এখানে নেগেটিভ পার্টিকেলটা এখানেই করা আছে নট। এই নটটা আছে ডাজের সাথে কন্ট্রাক্টেড ফর্মে। যারা ট্যাগ কোশ্চেন সম্বন্ধে আমার 11তম ক্লাসটা করছেন তারা কন্ট্রাকশন জেনে আসছেন, এখানে কন্ট্রাক্টেড ফর্মে আছে নট। তাহলে নেগেটিভ পার্টিকেল নট এবং নো এর ভিতরে কিন্তু পার্থক্য আছে। এবার দেখেন, আমি যখন নট দিয়ে যোগ করবো আমাকে এনি ব্যবহার করতে হবে, কিন্তু আমি সামের পরিবর্তে সরাসরি নেগেটিভ নো দিয়ে করতে পারি। সেই কথাটা বলছে বিফোর দ্য নাউন, নাউনের আগে আমি যদি নো বসাই। ইন দিস কেস, এক্ষেত্রে দ্য ভার্ব ক্যানট বি নেগেটিভ, অর্থাৎ ভার্বকে আর নেগেটিভ করতে হবে না। ভার্ব কোথায়? ভার্ব হচ্ছে হ্যাজ, ভার্ব হচ্ছে হ্যাজ। এই হ্যাজ কে আর ডাজন্ট হ্যাভ নেগেটিভ করতে হবে না। এই জায়গাটা একটু খেয়াল করবেন, দুইটা ভার্ব, একটা হচ্ছে হ্যাভ ভার্ব এবং এখানে একটা ডাজ ভার্ব। ডাজ ভার্বটা কিন্তু অক্সিলারি, হ্যাভ ভার্বটা কিন্তু প্রিন্সিপাল। দুটো মিলে ভার্ব হয়ে গেল ভার্ব ফ্রেজ। আপনাদের এতদিনে ব্রেনে সেট হয়ে যাওয়ার কথা। আমি অনেকবার ভার্ব ফ্রেজ নিয়ে বলতেছি, একের অধিক ভার্ব থাকলে সে ভার্ব ফ্রেজেই চলে যাবে। তাহলে আমি কি করব, এক্ষেত্রে আমাকে অতিরিক্ত আর ভার্বের সাথে নেগেশন করতে হবে না, ভার্বের সাথে নেগেটিভ করতে হবে না। জাস্ট আমি ইন্টারচেঞ্জ করব নেগেটিভ করার সময় সামের জায়গায় যদি নো দিয়ে দেই তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে জন হ্যাজ সাম মানি, জন হ্যাজ নো মানি, জন হ্যাজ সাম মানি, জন ডাজন্ট হ্যাভ এনি মানি। যখন আমি ডাজন্ট ব্যবহার করব তখন হবে এনি, আর ডাজন্ট ব্যবহার না করে সরাসরি এটাকে নেগেটিভ না করে ভার্বকে, এই ভার্বকে যদি আমি নেগেটিভ না করে সরাসরি যদি নেগেশন নো নিয়ে আসি সামের পরিবর্তে হয়ে যাবে। আশা করি সবার কাছে একদম পানির মতো সহজ হয়ে গেছে আমার মনে হয়। এরপরে পরের টপিকে যাই। পেজ নাম্বার 103। এই পেজে যে টপিকটা আছে সেটা হচ্ছে হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম। এখানে আরো কিছু শব্দ আমি আপনাদের 11তম ক্লাসে যখন আমি ট্র্যাক কোশ্চেন করাই, ট্র্যাক কোশ্চেনের কম্পোনেন্ট সম্বন্ধে অর্থাৎ কি কি থাকে একদম ডিটেইলস আপনাদের করাইছিলাম। আপনারা একটু কষ্ট করে ট্র্যাক কোশ্চেনের ভিডিওটা একটু দেখে নিন। হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, স্কার্সলি, আরো যতগুলো আছে এগুলো নেগেশন অথবা নেগেটিভ সেন্টেন্স প্যাটার্ন হিসেবে বসে, নেগেটিভ বুঝায়। যেহেতু নেগেটিভ বুঝায় তাহলে আমাকে আর অতিরিক্ত নেগেটিভ করার জন্য নট অথবা নো কিছু আনতে হবে না। Remember that in an English sentence it is usually incorrect to use, incorrect কেন, to have two negatives together, একসাথে দুইটা নেগেটিভ কখনোই ব্যবহার করতে পারবেন না। যেটা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে আমরা ট্রান্সফরমেশনে গিয়ে মাইনাস ইনটু মাইনাস ফর্মুলায় তাকে পজিটিভ করব, অর্থাৎ নেগেটিভ ইনটু নেগেটিভকে অ্যাফার্মেটিভ করব। অড নাম্বার প্লাস অড নাম্বার আমরা যেরকম ম্যাথমেটিক্সে করি ইকুয়াল টু ইভেন নাম্বার, ওই টাইপের ফর্মে আসবে, কিন্তু এট এ টাইমে দুইটা নেগেটিভকে আমি ইউজ করতে পারবো না। This is called a double negative and is not acceptable in standard English. The following words have a negative meaning as is above mentioned. Thus, must be used with a positive verb or positive sense or positive sentence pattern. আপনাকে এরপরে আর নেগেটিভ আর লাগবে না, কারণ সে নেগেটিভ নিজেই বিয়ার করতেছে। কে কে? হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি। এখানে দেখেন স্কার্সলি কথাটা কিন্তু এখানে টাইটেলে ছিল না, এখানে কিন্তু একটা স্কার্সলি দিয়েছে। হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, ফিউ, ফিউ আছে কিন্তু ফিউ, তাই না? তারপর স্কার্সলি, এই শব্দগুলো সব নেগেটিভ মিন করে। তাহলে এটা
এরপরে আমি অলমোস্ট নাথিং অর অলমোস্ট নট এট অল। এরপরে আসতেছি আরেকটা আছে কি, এখন এখানে দুটো কিন্তু দুই ধরনের ইন্ডিকেট করে। কি ধরনের? হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, আলাদা ভাগ করে ফেললাম। আবার এপাশে রেয়ারলি, সেলডম, হার্ডলি এভার, এই কথাটি দেখেন হার্ডলি এভার কিন্তু এখানে নাই, দুটোকে ভাগ করে দিলাম। কি ধরনের? হার্ডলি কদাচিৎ বুঝায়, এর অর্থ বুঝায় অলমোস্ট নাথিং অর অলমোস্ট নট এট অল, অর্থাৎ হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি এর অর্থতে আমরা গিয়ে দাঁড়াবো না বললেই চলে, মানে অলমোস্ট নাথিং, কিছুই না এমন। কিন্তু রেয়ারলি, সেলডম, হার্ডলি দুটোই কিন্তু দুই পার্ট কিন্তু নেগেটিভ, মিন অলমোস্ট নেভার, প্রায় একদম নাই। এবার একটু খেয়াল করেন, আমরা একটু এক্সাম্পলে যাই। জন রেয়ারলি কামস টু ক্লাস অন টাইম। রেয়ারলি বলতে খুব কদাচিৎ আসে, কিন্তু জন রেয়ারলি কামস টু ক্লাস অন টাইম। এখানে কি বলতেছে? জন ইউজুয়ালি ডাজন্ট কাম টু ক্লাস অন টাইম। নির্দিষ্ট সময়ে সাধারণত জন কিন্তু আসে না। জন হার্ডলি স্টাডিড লাস্ট নাইট, খুব কদাচিৎ। জন স্টাডিড ভেরি লিটল, একদম অল্প। She scarcely remembers the accident. She, দেখেন ব্র্যাকেটে কিন্তু এটাকে ইলাবোরেশনটা দিয়ে দিল আপনাকে। She almost doesn't remember the accident. We seldom see photos of these animals. We almost never see photos of these animals. মানে আগে কখনোই আমরা দেখিনি। এবার পরের দিকে একটু আসছি। জেইন barely arrived on time. খুব কদাচিৎ টাইম মতো পৌঁছায়। মানে সে কখনোই barely, মানে পৌঁছায় না বললেই চলে এমন। জেইন অলমোস্ট didn't arrive on time. I hardly ever go to sleep before midnight. I usually don't go to sleep before midnight. আশা করি উপরের যে নেগেটিভ কম্পোনেন্ট গুলো আপনারা ধরতে পারছেন। বিশেষ করে এই নেগেটিভ পার্টিকেলটা আপনার দরকার হবে কোশ্চেন ট্যাগ অথবা ট্যাগ কোশ্চেনে মারাত্মক ভাবে। কারণ ট্যাগ কোশ্চেন করতে গেলে আপনার একটা অংশ স্টেটমেন্ট দেওয়া থাকবে, আর আপনাকে ইন্টারোগেশন করতে হবে। যে অংশে নেগেশন থাকবে সেই অংশে আমরা নেগেশন, অপর অংশে নেগেশন ব্যবহার করব না। এবার আসি আমরা কমান্ডস। দেখেন কমান্ডকে কিন্তু আমরা সেন্টেন্স প্যাটার্নে ইম্পারেটিভ সেন্টেন্স বলি। কমান্ডকে আমরা কি বলি? ইম্পারেটিভ সেন্টেন্স। কমান্ড কি? A command is an imperative statement. এই যে কথা বলা হয়ে গেল। One person orders another to do something. একজন আরেকজনকে কোনো কিছু করার জন্য অর্ডার দেয়, আদেশ দেয়, সরাসরি আদেশ। It can be preceded by please. অনেক সময় আমরা এই ধরনের শব্দের সাথে, অর্থাৎ ইম্পারেটিভ কমান্ড অথবা ইম্পারেটিভ সেন্টেন্স বা কমান্ড সেন্টেন্সের আগে প্লিজ অথবা কাইন্ডলি শব্দ ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা কি বুঝাই? দয়া করা বুঝাই, রিকোয়েস্ট বুঝাই, অথবা আমরা বুঝাই পলাইট বিহেভিয়ার। কি বলতেছে? দ্য আন্ডারস্টুড সাবজেক্ট ইজ ইউ। এখানে কিন্তু একটা সাবজেক্ট থাকে। আমরা যদি কেউ বলি যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে না অথবা কমান্ড সেন্টেন্সের সাবজেক্ট থাকে না, তাহলে কিন্তু এটা টোটালি রং। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে, তবে মেনশন করা হয় না, সাইলেন্ট থাকে, এভাবে বলতে হবে। সাবজেক্ট থাকে না বলা যাবে না, কারণ আমরা এখানে বুঝতেছি যে এখানে সাবজেক্ট কাকে ইন্ডিকেট করতেছে। আমার সামনে একজন উপস্থিত আছে সরাসরি, আমি যদি তার নামটা মেনশন করে ফেলি তাহলে কিন্তু সেটা কমান্ডের ভিতরে আসবে। আমরা একটু সেই কমান্ড গুলা চলে আসতেছি, অ্যাফার্মেটিভ নেগেটিভ কমান্ড পরে আসতেছি। তাহলে কি বলতেছি? আ কমান্ড ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স স্টেটমেন্ট। One person orders to another to do something. একজন আরেকজনকে অর্ডার করতেছে কোনো কিছু করার জন্য। It can be preceded by please or kindly দ্বারা আমরা শুরু করতে পারি। এই যে এখানে আছে the understood subject is you, এখানে যে সাবজেক্টটা ধরা হবে বা আপনি বুঝবেন সেটা হচ্ছে শুধুমাত্র you. Use the simple form of the verb. ভার্বের কোন ফর্ম ব্যবহার করবেন আপনি? সিম্পল ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে এই সেন্টেন্সটি কমান্ড অর ইম্পারেটিভ স্টেটমেন্ট? কিভাবে? সেন্টেন্সের সাবজেক্ট মেনশন করা থাকবে না, অর্থ সাবজেক্ট কি থাকবে? উজ্জ্বল থাকবে অথবা সাইলেন্ট থাকবে। নাম্বার 2, সেন্টেন্সটি ভার্ব দিয়ে শুরু হবে। নাম্বার 3, ভার্বের প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হবে। নাম্বার 4, এবং ভার্বটা হবে অবশ্যই প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, অথবা যাকে এখানে বলছে সিম্পল ফর্ম, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, প্রথম ফর্মটা আমরা ব্যবহার করব। ক্লোজ দ্য ডোর,
মানে এখানে কিন্তু মেনশন করা হলো ইউ কে এখানে সাইলেন্ট রাখা হলো। প্লিজ টার্ন অফ দ্য লাইট, এই রিকোয়েস্ট বোঝাচ্ছে। ওপেন দ্য উইন্ডো, লিভ দ্য রুম, পে ইওর রেন্ট, বি কোয়াইট। এরপরে আসি আমরা যখন এই স্টেটমেন্ট কমান্ডটাকে আমরা নেগেটিভ করব তখন আমাকে দুই ভাবে নেগেটিভ করা যায়। এখানে কিন্তু দুই ভাবে নেগেটিভটা দেখানো হয়নি, এখানে শুধু একভাবে হয়েছে। সেই কিভাবে? শুধু ডু নট ইউজ করে। তবে আমরা অনেক সময় নেভার নেভার ব্যবহার করে কিন্তু নেগেটিভ করতে পারি, সেক্ষেত্রে অবশ্য অর্থ ভিন্ন হয়। নেগেটিভ কমান্ডস কি বলতেছে? আ নেগেটিভ কমান্ড ইজ ফর্মড বাই অ্যাডিং দ্য ওয়ার্ড ডোন্ট বিফোর দ্য ভার্ব। মেইন ভার্ব হচ্ছে ক্লোজ দ্য ডোর, আমরা ওখানে পড়ে আসলাম। তার আগে আমরা ডোন্ট, কারণ এই ভার্বের টেন্স অনুসারে আমরা নেগেশন করার সময় ডোন্ট ব্যবহার করি। প্লিজ প্লিজ ডোন্ট টার্ন, তাহলে এটা রিকোয়েস্ট করা হয় ডোন্ট ওপেন দ্য উইন্ডো। আশা করি নেগেটিভ কমান্ডটা বুঝছেন। এরপরে আসেন ইনডিরেক্ট কমান্ড, ডিরেক্ট নয় কিন্তু ইনডিরেক্ট কমান্ড। ইনডিরেক্ট কমান্ডে আমরা কিন্তু নামটাকে মেনশন করতে পারি। যেমন দেখেন, ইউজুয়ালি দ্য ভার্বস অর্ডার, আস্ক, টেল অর সে আর ইউজড টু ইন্ডিকেট অ্যান ইনডিরেক্ট কমান্ড। এক্ষেত্রে আমরা অর্ডার, এই চারটা আপনি মনে রাখেন, অর্ডার, আস্ক, টেল এবং সে, এগুলাকে ব্যবহার করা হয় ইনডিরেক্ট কমান্ডের ক্ষেত্রে। দে আর ফলোড বাই দ্য ইনফিনিটিভ, তারা সবসময় কাকে ফলো করে? they are followed by the infinitive to verb। দেখেন এরপরেই কিন্তু টু ভার্ব আছে ইনফিনিটিভ টু প্রত্যেকটা জায়গায়। এই যে told, asked, told, tell, ordered, ordered, সবগুলো শেষে দেখেন এই যে এরপরে কিন্তু ইনফিনিটিভ আছে। জন told Mary, তাহলে এখানে আমরা বলতে পারি যে জন told Mary to close the door। এই সেন্টেন্সটাকে আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো করি বা সেই ধরনের প্যাটার্নে আছে কিন্তু, কিন্তু এটা কিন্তু ইম্পারেটিভ এর ইনডিরেক্ট কমান্ড, অর্থাৎ যেখানে আমি সাবজেক্টকে মেনশন করব। জন told Mary to close the door, Jack asked Jill to turn off the light, the teacher told Christopher to open the window, please please tell আছে কিন্তু, তাই না? কাকে? জেইন, কারণ নাম হতে পারে। টু লিভ দ্য রুম, জন অর্ডার্ড বিল টু ক্লোজ হিজ বুক, দ্য পুলিশম্যান অর্ডার্ড দ্য সাসপেক্ট, অভিযুক্ত কাউকে সন্দেহ যাদের করা হয়, টু বি কোয়াইট। আমরা প্রায় শেষ দিকে চলে আসছি। এরপর নেগেটিভ ইনডিরেক্ট কমান্ড। এতক্ষণ করলাম ডিরেক্ট কমান্ড, অ্যাফার্মেটিভ ছিল, এবার নেগেটিভ করতে আমরা শুধু এইটুকু মনে রাখলে হবে। আমরা এখানে একটু পরে পড়ি, এই জায়গায় পড়ি। আমরা শুধু যে ইনফিনিটিভ টু এর পর যে ভার্বটা ছিল, তাহলে টু এর আগে আমরা একটা নট যোগ করলে সেটা ইনডিরেক্ট নেগেটিভ হয়ে যাবে। টু মেক অ্যান ইনডিরেক্ট কমান্ড নেগেটিভ, অ্যাড দ্য পার্টিকল নট বিফোর দ্য ইনফিনিটিভ। সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, এরপরে নট, নটের পরে ইনফিনিটিভ থেকে বাকি অংশ বসবে। কারণ জন টোল্ড মেরি টু ক্লোজ দ্য ডোর ছিল, আমি নট টু করে দিলাম। তাহলে নট টু টার্ন অফ, নট টু ওপেন, নট টু লিভ, নট টু ক্লোজ। আমাকে আর ইলাস্ট্রেট আশা করি করা লাগতেছে না। আমাদের কিন্তু একটা পার্ট শেষ হয়ে গেছে। আমরা চলে আসছি মিনি টেস্ট 1 গ্রামার আইটেম 3 থ্রু 14। 3 নাম্বার থেকে 14 নাম্বার পর্যন্ত আমরা করলাম। এখানে আপনাকে মিনি টেস্টে 50টা কোশ্চেন থাকবে। এই কোশ্চেন গুলো আপনারা বিগত যত গ্রামার আছে ওই আলোকে শেষ করবেন। আর কোন কোশ্চেন অথবা কোনো কিছু থাকলে আজকে একটু শর্টে করলাম, কারণ আমরা নেক্সট টপিকটা পরে শুরু করব। আমরা নেক্সট টপিকটা শুরু করব হচ্ছে, মনে রাখবেন আমাদের নেক্সট ক্লাসটা যখন দিব সেটা হচ্ছে মডেল অক্সিলারিজ। মডেল অক্সিলারিজ এর একটা নাম আছে সেকেন্ডারি অক্সিলারিজ। আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। আর কিছু আলোচনা আমি কোশ্চেন ট্যাগ করানোর সময় করে আসছি এখান থেকে। তাহলে আমরা 14 পর্যন্ত শেষ করলাম। নেক্সট ক্লাসে শুরু করব 15 থেকে, পেজ নাম্বার 112। আমরা এখান থেকে শুরু করব। ঠিক আছে, টিল দেন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।